মা, ও মা, খেতে দাও দেখি, অনেক খেতে পেয়েছে। এই হলো টুনির বড় মেয়ে টুনটুন। দেখতে ছিল ভীষণ সুন্দর, তাই তার অনেক অহংকার ছিল। মা মা, আমাকেও খেতে দাও, সময় মতো না খেলে তো আমার চেহারা নষ্ট হয়ে যাবে। দাও দাও, খেতে দাও তো দেখি। এই হলো টুনির মেজ মেয়ে টুকি। সেও দেখতে অনেক সুন্দর ছিল। দিদি, এভাবে মাকে ডাকছিস কেন? মা তো এক্ষুনি সখী মাসির বাসা থেকে কাজ করে ফিরলো। ওরা তো নিজেদের খাবার নিজেরাই নিতে পারিস নাকি? আর এই হলো টুনির ছোট্ট মেয়ে খুকি। খুকির গায়ের রং ছিল একটু চাপা, মানে সে ছিল কালো। তাই টুনটুন আর টুকি ওকে একদম সহ্য করতে পারতো না। এই তুই চুপ কর তো। ইস, ওর যে গায়ের রং, তার আবার বড় বড় কথা। আমরা কি করব না করব সেটা কি তোকে বলতে হবে নাকি রে? টুনির স্বামী টোনা তার ছানাদের জন্মের পরপরই মারা গেছে। আর তখন থেকে টুনি সুখী পায়রার বাড়িতে কাজ করে অনেক কষ্ট করে সংসার চালাতো। কিন্তু হঠাৎই একদিন টুনি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। মা রে, আমি মনে হয় আর বাঁচবো না রে মা, আমার সময় মনে হয় শেষ হয়ে এসেছে। যাওয়ার সময় তোদের একটা কথা বলি, আমি যে তোদের সুখী মাসির বাসায় কাজ করতাম না, উনি অনেক ভালো রে মা। আমার মৃত্যুর পর তোরা 3 বোন মিলে ওনার বাসায় যাস, আর উনি তোদের নিশ্চয় কোনো একটা ব্যবস্থা করে দিবেন। এসব বলতে বলতে টুনি মারা যায়। আর তার মৃত্যুতে তার 3 মেয়ে অনেক ভেঙে পড়ে আর অনেক কাঁদতে থাকে। মা, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেল কেন মা? আমি যে বড্ড একা হয়ে গেলাম মা। দিদি, এই দিদি, আর কাঁদিস না রে। সবাই তো আর চিরকাল বেঁচে থাকে না, বল। চল আমরা মায়ের শর্টকাটের ব্যবস্থা করি। চল আমরা মায়ের সৎকারের ব্যবস্থা করি। এরপর টুনটুন, টুকি, খুকি মিলে মায়ের সৎকার করায়। তারপর তারা 3 বোন মিলে সুখী পায়রার বাসায় যায় আর সুখী পায়রাকে সব কথা খুলে বলে। আর এসব কথা শুনে তার অনেক মায়া হয়। সে কি, তোমরা এসব কি বলছো? টুনি আর বেঁচে নেই? আহা গো, টুনি অনেক ভালো ছিল। আমি একা বলে ও আমার অনেক খেয়াল রাখতো। যাই হোক, তোমরা তো টুনির মেয়ে, তাই আমি তোমাকে সাহায্য করব। আজ থেকে তোমরা আমার বাসায় থাকবে আর আমার বাসার টুকটাক কাজ করবে শুধু। কিন্তু হ্যাঁ, আমার বাড়ির পেছনে একটা মুরগির খামার আছে। তোমাদের মধ্যে যে কোনো একজন ওই খামার দেখাশোনা করবে, কেমন? এই বলে সুখী পায়রা সেখান থেকে চলে যায়। খুকি শোন, আজ থেকে তুই মুরগির খামারের দেখাশোনা করবি। আমাদের গায়ের রং কত সুন্দর, তাই আমরা ওসব নোংরা কাজ করতে পারবো না বাবা। আর তুই দেখতে তো অনেক কালো, আর ওসব কাজ তোকেই মানাবে, বুঝলি? তাই ওই কাজ তুই করবি। হ্যাঁ দিদি, আজ থেকে আমি ওই মুরগির খামারের কাজ করব। আর দিদি, কাজ যেমনই হোক না কেন, আমরা তো থাকা খাওয়ার ব্যবস্থা পেলাম, বল। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুকি শোন, সখী মাসির বাড়িটা কত সুন্দর, তাই না? আর সখী মাসি তো এই বাসায় একাই থাকে, তার তো কোনো ছানাপড়া নেই। এই শোন, সখী মাসিকে সরিয়ে দিতে পারলে এই বাড়িটা আমাদের হবে, আর ওই খুকিটারও একটা ব্যবস্থা করতে হবে। এই বলে টুনটুন আর টুকি খুকির জন্য একটি ফাঁদ পাতে। তারা সখীর চলার রাস্তায় একটি বড় গর্ত করে তার উপরে পাতা ফেলে দেয়। আর খুকি কিছু বুঝতে না পেরে সেই গর্তের উপর দিয়ে হাঁটতেই গর্তের ভিতরে পড়ে যায় আর খুকি চিৎকার করতে থাকে। আর এই দৃশ্য টুনটুন আর টুকি আড়ালে দাঁড়িয়ে দেখছিল আর হাসছিল। এই দিদি, কাজ হয়ে গেছে দিদি। খুকি তো এখন একেবারেই শেষ, এবার সখী মাসির একটা ব্যবস্থা করতে হবে। চল চল। এই বলে টুকি আর টুনটুন সুখী পায়রাকে একটি ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। কিন্তু এবার তারা আর সফল হতে পারে না। তাদের এই কাণ্ড করার সময় কাকলি কাক সেদিক দিয়ে যেতেই সবকিছু দেখতে পায় আর পুলিশ ডেকে তাদেরকে ধরিয়ে দেয়। আর অন্যদিকে খুকি সেই গর্তটার ভিতরে পড়েছিল। সেখানে আলো বাতাস না থাকার কারণে তার খুব কষ্ট হচ্ছিল। বাঁচাও, বাঁচাও আমায়, কেউ কি আছো গো? আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ না? আমাকে উদ্ধার করো এখান থেকে, আমাকে বাঁচাও।
হঠাৎই তার এ কথা এক বৃদ্ধা উল্লু পেঁচা শুনতে পায়, আর সে এ কথা অনুসরণ করে সেই গর্তের কাছে পৌঁছায়। আর গর্তের ভিতরে টুনির ছানাকে দেখে তাকে একটি বড় দড়ি দিয়ে উদ্ধার করে, আর খুকিকে সাথে করে নিয়ে তার বাসায় চলে যায়। আর এভাবে কয়েকদিন কেটে যায়। বাচ্চা, তোমার নাম কি গো? আর তোমার বাড়ি বা কোথায়? এই কয়েকদিন তুমি অনেক অসুস্থ ছিলে, আজ একটু সুস্থ হয়েছো। এরপর খুকি পেঁচাকে সব কথা খুলে বলে। তারপর সে সুখী পায়রার বাড়ির দিকে চলে যায়, আর গিয়ে দেখে সেখানে কেউ নেই। আর তখনই কাকুলি কাক এসে তার বোনদের কুকীর্তির কথা খুলে বলে। এসব শুনে খুকির ভীষণ কষ্ট হয়, আর সে সেখান থেকে চলে আসে। দিদি, তোরা কেন এমন করলি? এখন আমি কোথায় যাব? আমি যে একেবারে একা হয়ে গেলাম। খুকি এসব কথা বলতে বলতে যখন হাঁটছিল, হঠাৎই সে একটা নেতিয়ে পড়া কচু গাছ দেখতে পায়। কি, কচু গাছটা তো একেবারে নেতিয়ে পড়েছে। হাঁটতে হাঁটতে তো আমারও ভীষণ জল পিপাসা পেয়েছে। ওরও নিশ্চয়ই অনেক জল পিপাসা পেয়েছে, তাই তো ও নেতিয়ে পড়েছে। আমার মনে হয় আমার জল খাওয়ার সাথে সাথে ওরও জল খাওয়া উচিত। আমি বরং ওর জন্য জল নিয়ে আসি। এই বলে খুকি আশেপাশে জল খুঁজতে থাকে, কিন্তু আশেপাশে কোথাও নদী ছিল না। নদী ছিল অনেকটা দূরে। খুকি এরপর ওই দূরে নদী থেকে নিজে জল খেয়ে পিপাসা মিটিয়ে কচু গাছের জন্য জল নিয়ে আসে। আর সে কচু গাছের গোড়ায় জল দেয়, তেমনি কচু গাছটা সতেজ হয়ে ওঠে। পাখি, তুমি অনেক ভালো গো, আজ তুমি আমার প্রাণ বাঁচালে। তুমি কোথা থেকে এসেছো? আর এই নির্জন জায়গায় তুমি কি করছিলে বলো তো? এরপর খুকি তার সব ঘটনা কচু গাছকে খুলে বলে। তুমি কোনো চিন্তা করো না পাখি, তুমি আমার উপকার করেছো, তাই আমিও তোমার জন্য কিছু করতে চাই। কচু গাছ এ কথা বলতে হঠাৎ করে কচু গাছে অনেকগুলো ইলিশ মাছ ধরে। কচু গাছে ইলিশ মাছ ধরা দেখে তো ভীষণ অবাক হয়ে যায়। এ আমি কি দেখছি? কচু গাছে হঠাৎ করে ইলিশ মাছ ধরলো কি করে? ব্যাপারটা তো কিছুই বুঝতে পারলাম না রে বাবা। পাখি শোনো, আমি কোনো সাধারণ কচু গাছ নই, আমি হলাম এক জাদুই কচু গাছ। শোনো, তুমি এই কচু গাছ থেকে একটা ইলিশ মাছ ছিঁড়ে নিয়ে ওই ফাঁকা জায়গাটা দেখছো না, ওখানে রেখে দাও তো। এরপর খুকি যেই না একটি মাছ ছিঁড়ে ওই ফাঁকা জায়গায় রেখেছে, অমনি সেই ইলিশ মাছটা অনেক বড় হয়ে একটি বাড়িতে পরিণত হয়। এসব দেখে তো খুকি আরো অবাক হয়ে যায়। ছোট পাখি, তুমি আজ থেকে এই ইলিশ মাছের বাড়িতেই থাকবে, বুঝেছো? তুমি ওর মধ্যে তোমার প্রয়োজনীয় সকল জিনিসপত্র পাবে, আর তুমি সেখানে সুখেই দিন কাটাতে পারবে। তোমার কোনো কিছুর অভাব হবে না। এরপর থেকে খুকি সেই কচু গাছের দেওয়া ইলিশ মাছের ঘরে খুব সুখেই দিন কাটাতে থাকে। না, আমি পাশের রাজ্যে ঘুরতে যেতে চাই। এ তো খুব ভালো কথা, তবে যাও ঘুরে এসো। শুধু ঘুরতে গেলেই তো হবে না, খরচের ব্যাপার আছে। আমার 1000 স্বর্ণ মুদ্রা লাগবে। তাড়াতাড়ি স্বর্ণ মুদ্রা দাও আমাকে। কি বলছো কি? পাশের বনে যেতেই এত স্বর্ণ মুদ্রা লাগবে? আমি তো যতটুকু জানি বড় জোর 100 স্বর্ণ মুদ্রা লাগতে পারে। এতগুলা স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি কি করবে? তুমি জানো না আমি অপচয় মোটেও পছন্দ করি না। আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দিব, 1000 নয়। আমি যখন 1000 স্বর্ণ মুদ্রা চেয়েছি তখন আমাকে তাই দিতে হবে। ভালোই ভালোই দাও বলছি, নয়তো আমি তোমার রাজপ্রাসাদ ছেড়ে চলে যাব। আমি এক কথার পাখি, যেখানে খুশি সেখানে যাও, তবুও কোনো অপচয় সহ্য করব না। ঠিক আছে, থাকবো না আমি এই রাজপ্রাসাদে। এখানে আমার কোনো স্বাধীনতা নেই, কোনো অধিকার নেই। আমি থাকবো না। রানী মিনু রাগ করে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এই ফল দুটো আমি আগে দেখেছি, তাই এই ফল দুটো আমি আগে নিব, বুঝেছিস? রাস্তা ছাড়, আমি বাড়িতে যাব। এই ফল দুটো আমি আগে হাতে তুলে নিয়েছি, তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়েছো। আমাকে ফল দুটো দাও, নয়তো খুব খারাপ হয়ে যাবে। দাও বলছি। যদি না দেই তাহলে কি করবি তুই? হ্যাঁ, মারবি আমাকে? মার, মেরে দেখ, তোকেও আমি ছেড়ে দিব না। একদম মেরে তক্তা বানিয়ে দেবো। ভালো ভালোই বলছি, রাস্তা ছেড়ে দে, আমি বাড়িতে যাব। আর 1000 বার বললেও আমি তোকে ফল দিব না। রাস্তা ছাড়বো না, দেখি ফল না দিয়ে কোথায় যাও। তারা দুটো ফল নিয়ে তর্ক করতে থাকে, আর ঠিক তখনই সেখানে রাজা চলে আসে। আরে আরে, কি করছিস তোরা? কি হয়েছে বল আমাকে।
আর বলবেন না মহারাজ, এই ফল দুটো আমি আগে দেখেছি আর আমি আগে হাতে তুলে নিয়েছি। আর এই যজ্ঞ উড়ে এসে জুড়ে বসেছে, আমার হাত থেকে ফল কেড়ে নিয়ে এখন বলছে আমাকে আর ফল দেবে না। এই ফল দুটোর আসল মালিক আমি। মহারাজ, আমাকে ফল দুটো নিয়ে দিন, দয়া করে ন্যায় বিচার করুন। যজ্ঞ, এই ফল দুটো সম্পূর্ণ টোনার, তাই বলছি টোনাকে ফল দুটো দিয়ে দে। অকারণে এমন বাড়াবাড়ি করিস না। আমি আপনার বিচার মানি না। যে রাজার স্ত্রী রাজার বিচার মানে না, আমিও তার বিচার মানি না। এই ফল আমি কাউকে দিব না। আমি আপনাকে রাজা মানি না। চলে যান এখান থেকে, যত সব। যজ্ঞ রাজাকে আর কিছু না বলে ফল দুটো নিয়ে সেখান থেকে চলে যায়। টোনা রাজার দিকে তাকিয়ে বলতে থাকে, ছি রাজা মশাই, ছি, আপনি সামান্য একটা ন্যায় বিচার করে দিতে পারলেন না? যজ্ঞুর মতো আমিও আপনাকে রাজা মানি না। আপনি পদত্যাগ করতে পারেন না কেন? হ্যাঁ, যত সব। এসব বলে টোনাও চলে যায়। রাজা অসহায় হয়ে রাজদরবারে চলে আসে। না না, আমি আর এত অশান্তি সহ্য করতে পারছি না। রাজ্যে অশান্তি, সংসারে অশান্তি। এই সৃষ্টিকর্তা, কেন আমাকে এত অশান্তির মাঝে ফেলেছেন? আমাকে শান্তি দাও। এত সমস্যা কেন দিয়েছো আমার জীবনে? আর মানতে পারছি না, আমি আর মানতে পারছি না। ঠিক তখনই সেখানে মন্ত্রী কবুতর আসে আর বলতে থাকে, কি হয়েছে রাজা মশাই? আপনি কি বিড়বিড় করছেন? আর আপনাকেই বা এত অস্থির দেখাচ্ছে কেন? কি সমস্যা হয়েছে বলুন আমাকে, আমি চেষ্টা করব সমাধান করার। পারবে না মন্ত্রী, পারবে না। আমার সমস্যার সমাধান করতে পারবে না। আমি অনেক জটিল সমস্যায় আছি। আমার কিছুই ভালো লাগছে না। এই রাজ্য, এই জীবন আমার একদমই ভালো লাগছে না। আমি ভালো নেই মন্ত্রী, আমি ভালো নেই। রাজা অস্থির হয়ে এসব বলতে বলতে মেঝেতে বসে পড়ে। রাজাকে এ অবস্থায় দেখে কবুতর ভীষণ ভয় পেয়ে যায়। এরপর কবুতর রাজাকে ধরে আর বলতে থাকে, রাজা মশাই শান্ত হন, এমন বিচলিত হবেন না রাজা মশাই। আমি আপনার সমস্যা সমাধানের জন্য এক সাধু বাবাকে ডেকে আনবো। একমাত্র সাধু বাবাই পারবে আপনার সমস্যার সমাধান করে দিতে। চলুন, ঘরে চলুন। রাজা মশাই, আপনি বিশ্রাম নিন। আমি পাশের রাজ্য থেকে সাধু বাবাকে ডেকে নিয়ে আনছি। ওই সাধু বাবা খুবই ভালো, সকলের সমস্যার সমাধান দিয়ে থাকেন। আমার বিশ্বাস সাধু বাবা আপনার সমস্যার সমাধান করে দেবে। এই বলে কবুতর চলে যায়। আর কিছুক্ষণ পর রাজদরবারে আসে এক সাধু বাবাকে নিয়ে রাজামশাইয়ের কাছে। সাধু বাবা, আপনি কি আমার সমস্যার সমাধান করতে পারবেন? সেটা তো আমি আপনার জীবনের সমস্যার শোনার পর বলতে পারবো। এখন আমাকে বলুন তো, আপনার কি সমস্যা? আমার সংসার জীবনে সমস্যা, রাজকার্য চালাতে সমস্যা, আমার পুরো জীবনেই তো সমস্যা। আমি সবকিছু নিয়ে একদম হাঁপিয়ে পড়েছি। মাঝে মাঝে মনে হয় আমি রাজা না হয়ে যদি আপনার মতো সাধু বাবা বা কোনো সাধারণ পাখি হতে পারতাম, তাহলে মনে হয় বেশ ভালোভাবেই দিন কাটাতে পারতাম। পুরো বনে শান্তি মতো ঘুরে বেড়াতে পারতাম। আপনার মতো সুখের জীবন আর একটাও হয় না। আমার এই সমাজ থেকে দূরে যেতে ইচ্ছে করে, কিন্তু মাঝে মাঝে ভাবি আমার এই রাজ্যের তখন কি হবে? আমার ছেলেটাও এখন বড় হয়নি। এখন আপনি বলুন, আমি এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবো? আপনি তো আপনার জীবনের সমস্যা নিজেই ডেকে এনেছেন। আপনি নিজেই মনে করছেন যে আপনার জীবন সমস্যায় ভর্তি। সে যাই হোক, আপনার এই সমস্যার সমাধান অতি সহজ। সাধুর মুখে এমন কথা শুনে রাজামশাই ভীষণ খুশি হয়। কি সেই সমাধান সাধু বাবা? তাহলে শুনুন, আপনি আপনার এই রাজ্যের দায়িত্ব আমার হাতে তুলে দিন। আমি আপনার জায়গায় রাজা হয়ে যাই, আর আপনার যেখানে যেতে মন চায় সেখানেই যান। আপনার ছেলে বড় হওয়া পর্যন্ত আমি রাজ দায়িত্ব পালন করব। তারপর আপনার ছেলে বড় হলে রাজদরবারের দায়িত্ব তার হাতে তুলে দিয়ে আমি চলে যাব। আমি এত বছর ধরে রাজকার্য পরিচালনার অভিজ্ঞতা অর্জন করেও হিমশিম খাচ্ছি, আর আপনি একজন সাধু হয়ে কিভাবে দায়িত্ব পালন করবেন? আর সিংহাসনের দায়িত্ব নিয়ে কেনই বা আপনার এত সুন্দর জীবনটা নষ্ট করতে চাচ্ছেন? তাতে কোনো অসুবিধা নেই, আমি এইটুকু দুঃখ সহ্য করে নেব। সেসব আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আপনার বাকি জীবনটা উপভোগ করুন। সাধুর কথা শুনে রাজামশাই রাজি হয়ে যায়। রাজা সাধুর কাছে রাজসভার দায়িত্ব দিয়ে অতি সাধারণ বেশে দূরের এক বনে চলে যায়। রাজা সেখানে একটা কুঁড়ে ঘরে থাকতে শুরু করে। রাজা খুব আনন্দে পুরো বন ঘুরে বেড়ায়, নদীর পাড়ে গিয়ে প্রাণ খুলে নিঃশ্বাস নেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আমি তো প্রাসাদ থেকে আসার সময় যে টাকা এনেছিলাম তা তো সবই শেষ। এখন আমি কি করব? এত সুন্দর জীবন ফেলে প্রাসাদে আমি আর ফিরবো না। কিন্তু এখানে খাবোটা কি? কেউ তো আমাকে কাজও দিবে না। তার চেয়ে ভালো আমি পুরো বনে ভিক্ষা করব। ভিক্ষা করে যা টাকা পাবো তা দিয়ে শান্তিতেই দিন কাটাতে থাকবো। যাই, আর দেরি না করে বনে ভিক্ষা করতে বেরিয়ে যাই।
এরপর রাজা একটা থলি নিয়ে বনে ভিক্ষা করতে বেরিয়ে পড়ে। কেউ আছো? বাড়িতে কেউ আছো? আমাকে একটু ভিক্ষা দাও মা, আমি অনেক অসহায়। দাও না মা, কিছু ভিক্ষা দাও। এই ভিক্ষুকে, তোর জন্য কি আমি বাড়িতে দানশালা খুলে রেখেছি নাকি? হ্যাঁ, যা যা এখান থেকে। কোনো দান করতে পারবো না, আমরাই খেতে পারি না, তার উপর আবার ভিক্ষুক। অমন করে বলিস না রে মা, দে রে মা, একটু ভিক্ষে দে। দুদিন ধরে না খেয়ে যে আছি। আমি তো সব সময় সবাইকে দান করতাম, কিন্তু ভাগ্যের পরিহাসে আমি এই পর্যায়ে এসেছি। দে না রে মা 2 টাকা। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরেছিস? ছি ছি, কি নোংরা হাত। দাঁড়া ভিক্ষুকের বাচ্চা, তোকে দেখাচ্ছি মজা। এরপর কণিকা লাঠি দিয়ে রাজাকে মারতে থাকে। রাজা মার খেতে খেতে অন্য পাখির বাড়িতে চলে আসে, কিন্তু কোনো পাখি রাজাকে ভিক্ষা দেয় না। সব পাখি রাজাকে তাড়িয়ে দেয়। এভাবে রাত পেরিয়ে সকাল হয়ে আসে। কাল সারাদিন তো না খেয়েছিলাম, কিন্তু আজকে না খেলে তো ভীষণ অসুস্থ হয়ে পড়বো। যাই, আবারও ভিক্ষা করতে বেরিয়ে পড়ি। রাজা আবারও ভিক্ষা করতে বেরিয়ে পড়ে, কিন্তু আজকেও কেউ রাজাকে ভিক্ষা দেয় না। রাজা অসহায় হয়ে তার কুঁড়ে ঘরে ফিরে আসে। রাজার জীবনের চেয়ে দেখছি এই জীবন আরো বেশি কষ্টের, আরো বেশি দুঃখের। আমি তো সমস্যার জীবন থেকে বের হতে গিয়ে আরো বেশি সমস্যার মধ্যে পড়ে গেলাম। আমি আর এই জীবনে থাকতে চাই না। আমার তো আগের জীবনই ভালো ছিল। আমি আজকেই ফিরে যাব আমার প্রাসাদে। যে কথা সেই কাজ। রাজা তার জীর্ণ শীর্ণ শরীর নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসে। এই, কে আপনি? এভাবে রাজপ্রাসাদে হুট করে ঢুকে পড়লেন কেন? কি চাই আপনার? সাধু বাবা, আমি রাজা। আমাকে চিনতে পারছেন না? রাজা মশাই, আপনি? আপনার চেহারা এরকম হয়েছে কেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভীষণ অসুস্থ, কিন্তু আপনি তো সুখে থাকতে গিয়েছিলেন। এই অবস্থা হলো কি করে? সাধু বাবা, আমি অনেক বড় ভুল করেছি। আমি আজ এতদিন পর বুঝতে পেরেছি যে যেই অবস্থানে আছে সে সেই অবস্থানেই সুখী। আমি আর কখনো নিজের সমস্যার জন্য কষ্ট পাবো না, বরং শক্ত হাতে হাসি মুখে এই সমস্যার সমাধান করব। তাই আমি ফিরে এসেছি সাধু বাবা। প্রত্যেকের জীবন প্রত্যেকের কাছেই সুন্দর। সময় থাকতে যদি সবাই সেটা বুঝতে পারে, তাহলে জীবনে আর কোনো সমস্যাই থাকে না। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, আমি এতেই খুশি। এই নিন, আপনি আপনার সিংহাসন বুঝে নিন। এভাবে আমাকে বকাবকি না করে যদি কোনো বুদ্ধি থাকে তাহলে আমাকে বলতে পারো। একটা সংসার স্বামী স্ত্রী দুজনের চেষ্টাতেই অনেক সুখের হয়। নিজে তো কোনো কাজ করতে পাও না, তার উপর আবার উন্নতি করার মতো কোনো বুদ্ধিও দিতে পারো না। এভাবে কণিকা কাক আর যজ্ঞ কাকের মধ্যে তর্ক চলতে থাকে। যজ্ঞ কাক ছিল মরিচ ব্যবসায়ী। মরিচ বিক্রি করে তার সংসার কোনো রকমে চলতো। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন কণিকা কাক যজ্ঞকে বলে, শোনো, আমি একটা বুদ্ধি পেয়েছি গো। তুমি যদি এই বুদ্ধিটা কাজে লাগাও, তাহলে আমরা রাতারাতি বড়লোক হয়ে যাব। বলো 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 আমাকে, কি বুদ্ধি পেয়েছো তুমি? তারপর কণিকা তার বুদ্ধির কথাটা যজ্ঞকে বলে। বাহ গিন্নি বাহ, একেই তো বলে বুদ্ধি। আমার বউয়ের বুদ্ধি তো খুব ভালো। তুমি শুধু দেখো, তোমার বুদ্ধি অনুযায়ী আমি কত ভালো কাজ করি। এবার আমাদের বড়লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। পরের দিন যজ্ঞ কাক তার স্ত্রী কণিকা কাকের কথা মতো দরবেশ বেশে বনে আসে। আর পথে যজ্ঞ কাককে যেই দেখে সেই বলে, প্রণাম দরবেশ বাবা। প্রণাম প্রণাম বৎস। শোন বৎস, আমি তোদের সাবধান করতে এই বনে এসেছি। এই বনে ঈশ্বরের অভিশাপ লেগেছে। খুব শীঘ্রই এই বনে একটা বড় রোগ আসতে চলেছে। বলছেন কি বাবা? আমি এসব বিশ্বাস করি না। আর এই বনের পাখিরা এমন কোনো পাপ করেনি যে ঈশ্বরের অভিশাপ লাগবে। বৎস, তুই বিশ্বাস করছিস না তো আমার কথা? যখন রোগ আসবে তখন বুঝতে পারবি। তারপর দরবেশ রূপী যজ্ঞ কাক বনের সবাইকে এ কথা বলে বেড়ায়, কিন্তু বনের কেউ তার কোনো কথাই বিশ্বাস করে না। যজ্ঞ কাক বাড়ি গিয়ে তার দরবেশ রূপের কথা কণিকাকে খুলে বলে। সব শুনে কণিকা কাক বলে, সবাই বিশ্বাস করেনি তো কি হয়েছে, এবার আমার দ্বিতীয় বুদ্ধির পালা। শোনো শোনো, পরের বুদ্ধিটা তোমাকে বলি। তুমি শুধু আমার বুদ্ধিমতো কাজ করে যাও, দেখবে আমরা বড়লোক হবই হব। এরপর কণিকা যজ্ঞ কাককে তার পরের বুদ্ধির কথা বলে। যজ্ঞ কণিকার কথা মতো পেট ব্যথা আর বমির ঔষধ কিনে আনে, আর সেগুলো মরিচের মধ্যে সিরিজ দিয়ে ঢুকিয়ে দেয়। তারপর পরের দিন বাজারে বিক্রি করতে নিয়ে যায়। যজ্ঞ দাদা, আমাকে 1 কিলো মরিচ দাও তো। এই নাও টাকা। যজ্ঞ টাকা নিয়ে শালিককে ঔষধ মেশানো মরিচ দেয়।
যজ্ঞ এইভাবে টানা কয়েকদিন ঔষধ মেশানো মরিচ বিক্রি করে। এদিকে ঔষধ দেওয়া মরিচ খেয়ে বনের অর্ধেক পাখি অসুস্থ হয়ে যায়। চারদিকে শুরু হয় পাখিদের বমি আর পেট ব্যথা। তারপর যজ্ঞ আবারও বনে দরবেশ বেশে আসে। ওরে বাবা রে, পেটের ব্যথায় মরে যাচ্ছি, কি করে এসব হলো? তাহলে ওই দরবেশ বাবার কথাটা সত্যি হলো নাকি? মা, আমি মরে গেলাম পেটের ব্যথায়, আমি আর পারছি না। বলেছিলাম না বনে ঈশ্বরের অভিশাপ লেগেছে। তোরা তো আমার কথা বিশ্বাস করলি না, এখন মজাটা বোঝ। আপনি ঠিক বলেছেন বাবা, আপনার কথাটাই তো সত্যি হলো। শোন, বনের সব পাখিকে একত্রিত কর, আমি সবাইকে সতর্ক করতে চাই। এরপর বনের সব পাখিরা একসাথে হয়। তখন যজ্ঞ সবার উদ্দেশ্যে বলে, শোন, তোদের বনে ঈশ্বরের অভিশাপ লেগেছে। এই রোগ অনেক বড়, এই রোগে অনেকে মারাও যেতে পারে। দরবেশ বাবা, আমাদের আপনি বলে দিন এই রোগ থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ বাবা, আপনি বলুন। এরকম সবার আগ্রহ দেখে যজ্ঞ কাক মনে মনে ভাবতে থাকে, এই সুযোগটা কাজে লাগিয়ে আমাকে বড়লোক হতে হবে। কি হলো দরবেশ বাবা, আপনি কি ভাবছেন? বলুন না, আমাদের একটা উপায় বলে দিন। একটা উপায় আছে এই রোগ থেকে বাঁচার জন্য। এই রোগের ঔষধ একমাত্র যজ্ঞ কাকের কাছে আছে। যজ্ঞ কাকের কাছে এক প্রকার লিক মরিচ আছে, সেই নীল মরিচই পারে তোদের এই রোগ থেকে বাঁচাতে। তাই তোরা ওই যজ্ঞ কাকের কাছ থেকে নীল মরিচ কিনে এনে খেলেই এই রোগ থেকে মুক্তি পাবি। এই বলে ছদ্মবেশ রূপী যজ্ঞ কাক সেখান থেকে চলে যায়। বাড়ি গিয়ে যজ্ঞ কাক কণিকা কাককে সব কথা খুলে বলে আর তাড়াতাড়ি করে বাজার থেকে নীল রং কিনে আনে। কিছু মরিচের মধ্যে নীল রং করে আর তা পরের দিন বাজারে নিয়ে যায়। যজ্ঞ দাদা, কত টাকা লাগে তুমি নিয়ে নাও, তবু আমাকে এই নীল মরিচ দাও। কত টাকা মানে? তোমার কি সামর্থ্য আছে এই মরিচ কেনার? অনেক টাকা লাগবে। কত টাকা লাগবে বলো? একটা মরিচ 200 টাকা করে নিতে পারলে নিয়ে যাও। এই নাও 200 টাকা, এবার দাও আমাকে নীল মরিচ। যজ্ঞ কাক এইভাবে অনেক টাকায় নীলমরিচ বিক্রি করে। যজ্ঞ কাক ওই নীলমরিচের ভেতরে পেট ব্যথা ভালো হওয়ার ঔষধ সিরিজ দিয়ে ঢুকে দিয়েছিল, যার কারণে ওই নীলমরিচ খেয়ে বনের সব পাখিরাই সুস্থ হয়ে ওঠে। গিন্নি, আমি আজকে অনেক খুশি গো, এই দেখো। এরপর যজ্ঞ কাক অনেকগুলো টাকা বের করে কণিকার হাতে দেয়। এত টাকা দেখে কণিকাও অবাক হয়ে যায়। এত টাকা? দেখেছো তুমি আমার বুদ্ধি কত কাজের? এভাবে রং করা মরিচ বিক্রি করলে আমরা রাতারাতি অনেক বড়লোক হয়ে যাব। হ্যাঁ গিন্নি, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। এভাবে যজ্ঞ কাক প্রতিদিন নীলমরিচ বিক্রি করে অনেক লাভবান হচ্ছিল। একদিন যজ্ঞ কাক যখন তার মরিচে নীল রং করছিল, তা টুনির মেয়ে টিং টিং আড়াল থেকে দেখছিল। সে সবটা দেখে সেখান থেকে চলে যায় আর যজ্ঞ কাক রং করা নীল মরিচ নিয়ে বাজারে আসে। ও, তাহলে এভাবে যজ্ঞ কাক বনের সবাইকে এভাবে ঠকাচ্ছে। আমার এক্ষুনি মাকে গিয়ে সব বলতে হবে। এই বলে টিং টিং দৌড়ে তার মায়ের কাছে যায় আর তার মাকে বলতে থাকে, মা, ও মা, কোথায় তুমি? এদিকে এসো মা। মা গো, তাড়াতাড়ি শুনে যাও। কি রে মা, তোকে এত অস্থির লাগছে কেন? আর তুই কোথা থেকে এভাবে ছুটে এলি বলতো? তারপর টিং টিং যজ্ঞ কাকের সব কথা টুনিকে বলে। এই সব শুনে টুনি বলে, ও তাহলে এই ব্যাপার, বনের সবাইকে এভাবে বোকা বানানো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে টুনি টিং টিংকে নিয়ে বাজারের দিকে রওনা হয়। এদিকে যজ্ঞ কাক বাজারে গিয়ে তার নীলমরিচ বিক্রি করতে থাকে। এমন সময় টুনি এক মগ জল এনে যজ্ঞ কাকের রং করা মরিচের ওপর ঢেলে দেয় আর সঙ্গে সঙ্গে রং করা মরিচের নীল রং ধুয়ে যায়। এ কি, তাহলে এগুলো নীল মরিচ নয়, এগুলো রং করা মরিচ? তাহলে যজ্ঞ কাক এতদিন আমাদেরকে ঠকিয়েছে। হ্যাঁ গো দিদি, হ্যাঁ, টাকার লোভে যজ্ঞ কাক এসব করেছে। তারপর সবাই মিলে যজ্ঞ কাককে ধরে রশি দিয়ে বাঁধে আর যজ্ঞ কাককে অনেক মারে। যজ্ঞ দাদা, তুমি সব সত্যি বলবে নাকি অনেক মার খাবে বলো তো? না না, আমাকে আর মেরো না, আমি সব সত্যিটা বলছি। এরপর যজ্ঞ তার সমস্ত অকর্মের কথা সবাইকে বলে দেয়। সবাই সত্যিটা জানতে পেরে যজ্ঞ কাককে আরো মারে আর তাকে অনেক বাজে বাজে কথা শোনায়। তারপর যজ্ঞ কাক বলতে থাকে, আমি খুব বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে আর মেরো না।
এভাবে মারতে থাকলে তো আমি মরেই যাব। আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু কেউই যজ্ঞ কাকের কোনো কথাই শোনে না। এক পর্যায়ে বনের সবাই মিলে যজ্ঞ আর কণিকা কাককে বন থেকে তাড়িয়ে দেয়। বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম? আমরা এই শিখতে পারলাম যে কখনো লোভের বশে কারো ক্ষতি করা উচিত নয়। তাই আমরা কখনো লোভের বশে পড়ে কারো ক্ষতি করব না। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।